হ্যালো এভরিওয়ান, প্রিজমের পক্ষ থেকে এইচএসসি 2026 প্রজেক্ট এইস এর ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা হলো অর্থায়নের সূচনা ফিনান্স প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা হলো অর্থায়নের ধারণা, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের শ্রেণীবিভাগ, অর্থায়নের ব্যবস্থাপকীয় সম্পর্কিত সিদ্ধান্ত এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অর্থায়নের বিভিন্ন নীতি, তারপরে হলো অর্থায়নের লক্ষ্য। তো এই টপিকগুলো নিয়ে হলো আজকে আলোচনা করতে যাচ্ছি, যেগুলো হলো সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই হলো অবশ্যই ক্লাসটা চলাকালীন হলো ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি বলবো, যেগুলো স্লাইডে নিয়ে এগুলো অবশ্যই কি নোট করতে হবে। তো আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটা। তো ফার্স্টে হলো অর্থায়নের নীতি, এগুলা থেকে অর্থায়নের নীতি, তারপর হলো অর্থায়নের লক্ষ্য, এগুলা থেকে কিন্তু তোমাদের সিকিউ আসে। তো আমি বলতে পারি যে সিউটি দিয়ে যে অর্থায়নের নীতি থেকে অবশ্যই তোমরা একটা সিকিউ পাবা। এমসিকিউর জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে অর্থায়নের নীতি আসলে কি, ব্যবসায় অর্থায়নের গুরুত্বপূর্ণ নীতি। তো এই যে একজন আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন যে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীগুলো সম্পাদন করে, তো সেক্ষেত্রে হলো বিভিন্ন নীতি আসলে মেনে চলতে হয়, যেগুলো হলো ওই অর্থায়নের কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে থাকে। তো এখানে হলো যে 1 নাম্বার নীতিটা দেওয়া হয়েছে, এটা হলো তারল্য ও মুনাফা নীতি। তো তারল্য ও মুনাফা নীতি, এই নীতিটা জানার জন্য তোমাদেরকে ফার্স্টে জেনে নিতে হবে তারল্য জিনিসটা আসলে কি। তারল্য ইংলিশে বলা হয় লিকুইডিটি। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে যে কোনো দ্রব্য, সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে কত দ্রুত নগদ অর্থ পাওয়া যায় তা অর্থায়নে তারল্য নামে পরিচিত। তো আমি যদি এক লাইনে বলতে চাই যে তারল্য আসলে কি, কোনো সম্পদ নগদে রূপান্তর করার সক্ষমতা। অর্থাৎ তারল্য হলো কোনো একটা সম্পদ নগদে রূপান্তর করার সক্ষমতাকে আমরা বলবো তারল্য। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে হলো 4টা সম্পদ আছে। ধরো তোমার কাছে নগদ অর্থ আছে, তারপরে আছে ধরো তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, তো আমি এটাকে বলতে পারি ব্যাংক ব্যালেন্স। তারপর ধরো তোমার কাছে শেয়ার আছে, তারপর হলো বন্ড আছে। তো এই 4টা সম্পদ তোমার কাছে আছে। তো আমি যদি বলি যে এটার কোনটার তারল্য আসলে কতটুকু, তো তারল্য আমি বলছি যে কোনো সম্পদ আসলে নগদে রূপান্তর করার সক্ষমতা। অর্থাৎ একটা সম্পদ আমরা নগদে কতটুকু সময়ে মধ্যে রূপান্তর করতে পারতেছি, ওইটাকে আমরা বলতেছি তারল্য। তো এই যে দেখো ফার্স্টে যেটা দেওয়া হয়েছে, ফার্স্টে হলো নগদ অর্থ। তো নগদ অর্থ কিন্তু অলরেডি নগদে আছে, তো এই জন্য বলা হয় সবচেয়ে অধিক তরল সম্পদ হলো নগদ অর্থ। তারপরে আসি হলো ব্যাংক ব্যালেন্স। তো এটাকে যদি তুমি ক্যাশে নগদে রূপান্তর করতে চাও, তার মানে তোমাকে কি করতে হবে, চেক লিখতে হবে। চেকটা লিখে তারপর তোমাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে তারপর হলো চেকটা জমা দিয়ে এটাকে ক্যাশে রূপান্তর করতে হবে। তাহলে এক্ষেত্রে হলো এটা হলো নগদ অর্থের তুলনায় এটা হলো কম্পারেটিভলি একটু বেশি টাইম লাগতেছে নগদে রূপান্তর করতে। নগদ অর্থ এটা অলরেডি নগদে রূপান্তর ছিল, তারপর ব্যাংক ব্যালেন্স এটাকে নগদে রূপান্তর করতে একটু টাইম লাগতেছে। তো এটার তুলনায় এটা আমরা বলতে পারি যে এটা কম্পারেটিভলি কম তারল্য এটার। তারপর আসি হলো শেয়ার। তো শেয়ার কি করতে পারো, শেয়ার ধরো তোমার কাছে একটা শেয়ার আছে, তুমি কি করতে পারো, চাইলে শেয়ারটাকে নগদে রূপান্তর করতে পারো। কিভাবে পারো, তুমি হলো শেয়ার বাজারের মাধ্যমে শেয়ারের ক্রেতা খুঁজে তারপর হলো তার কাছে বিক্রি করে দিতে পারো। তো শেয়ারটা বিক্রির মাধ্যমে তুমি কি করতেছো, শেয়ারটাকে নগদে রূপান্তর করতে পারতেছো। তো এটা একটু ব্যাংক ব্যালেন্সের তুলনায় হলো শেয়ারটাকে নগদে রূপান্তর করতে হলো একটু বেশি টাইম লাগতেছে। তো এটাকে আমরা বলতে পারি যে ব্যাংক ব্যালেন্সের তুলনায় শেয়ারের হলো তারল্য একটু কম কম্পারেটিভলি। তারপর আসলে বন্ড। তো বন্ড হলো বাংলাদেশের বন্ড বাজার কিন্তু ততটা উন্নত না বা সম্প্রসারিত না। তো এক্ষেত্রে হলো শেয়ার
যত ইজিলি আমরা নগদে রূপান্তর করতে পারতেছি বিক্রির মাধ্যমে, বন্ডটাকে একটু টাইম লাগে নগদে রূপান্তর করতে বন্ড বিক্রির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি শেয়ারটা আমরা যতটুকু সময় হলো নগদে রূপান্তর করতে পারতেছি, বন্ডের ক্ষেত্রে বন্ডটাকে নগদে রূপান্তর করতে বিক্রি করে একটু কম্পারেটিভলি বেশি টাইম লাগতেছে। তাহলে এভাবে আমরা বলতে পারি যে সবচেয়ে অধিক তরল সম্পদ বা তারল্য সবচেয়ে বেশি আছে হলো নগদ অর্থের, তারপর 2 নাম্বার হলো ব্যাংক ব্যালেন্স, তারপর হলো 3 নাম্বার হলো শেয়ার, 4 নাম্বার হলো বন্ড। তো আসলে এটা কি আসলে তারল্য বোঝায় যে কোন একটা সম্পদ নগদে রূপান্তর করার সক্ষমতা, যে কোন সম্পদটা নগদে রূপান্তর করতে কতটুক টাইম লাগতেছে। তো যে সম্পদের হলো নগদে রূপান্তর করতে সবচেয়ে কম টাইম লাগতেছে ওইটার তারল্য সবচেয়ে বেশি। তো তারল্যকে যদি আমরা এক কথায় বলতে পারি, তারল্য মানে হলো নগদ অর্থ। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, তারল্য ও মুনাফা নীতি। তো মুনাফা তো তোমরা সবাই জানো যে কোথাও বিনিয়োগ করে যে অতিরিক্ত যে সুবিধা বা অতিরিক্ত যে নগদ অর্থটা পাওয়া যায়, যে অতিরিক্ত অর্থটা পাই বা ইনকামটা হয়, ওইটাকে আমরা বলতেছি মুনাফা। তো এখানে তারল্য ও মুনাফা নীতি, তারল্য ও মুনাফা নীতি দ্বারা বোঝানো হয়েছে যে তারল্য ও মুনাফা নীতি ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয় বজায় থাকে। অর্থাৎ তারল্য ও মুনাফার নীতির মাধ্যমে কি করা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা করা হচ্ছে, যে একটা প্রতিষ্ঠানে কতটুকু তারল্য থাকবে আর কতটুকু মুনাফা। তো এটার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করাকে আমরা বলতেছি তারল্য ও মুনাফার নীতি। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো আরো ভালোভাবে এটা বুঝতে পারবো। তো এখানে দেখো আমাদের কেন তারল্য ও মুনাফার মধ্যে আসলে ভারসাম্য রক্ষা করতে হবে। তো এখানে দেওয়া হয়েছে মুনাফা ও তারল্যের মধ্যে আসলে একটা বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। বিপরীতমুখী মানেই হলো ঋণাত্মক বা এটাকে নেগেটিভ, একই কথা সবগুলা। তো মুনাফা আর তারল্যের মধ্যে মধ্যে আসলে বিপরীত বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তো এখানে ধরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরো তোমার কাছে হলো সম্পদ আছে হলো 1 লাখ টাকার সম্পদ আছে। তো ওই 1 লক্ষ টাকার সম্পদ, তো তুমি চাচ্ছ কি ওই 1 লক্ষ টাকা সম্পদ তুমি হলো ব্যবসায় ফেলে না রেখে ধরো কিছু টাকা ব্যবসায় রেখে বাকি টাকাটা হলো কোথাও ইনভেস্ট করলা। তাহলে মানে কি কোথাও যে ইনভেস্ট করলা, ওই ইনভেস্ট করা থেকে হলো তোমার ওইখান থেকে কিছু মুনাফা জেনারেট হবে, তাই না? তো সেক্ষেত্রে তুমি ভাবলা যে এই টোটাল 1 লক্ষ টাকা কেন অলসভাবে ব্যবসায় পড়ে থাকবে। তো এই 1 লক্ষ টাকার মধ্যে তুমি কি করলা, তোমার কাছে দুইটা অপশন আছে। ওই 1 লক্ষ টাকা তুমি হলো তারল্য আকারে অর্থাৎ নগদ আকারে হলো ব্যবসায় হলো 30,000 টাকা রাখলা। 30,000 টাকা দিয়ে ধরো যে ব্যবসার যে দৈনন্দিন কাজ আছে ওই কাজগুলো নির্বাহ করার জন্য তোমার টাকা লাগবে। তো সেক্ষেত্রে হলো তুমি ব্যবসায় তারল্য আকারে 30,000 টাকা রাখলা। তো আর বাকি যে 70,000 টাকা থাকে ওই 70,000 টাকা কোথাও বিনিয়োগ করলা। তো ওই বিনিয়োগ থেকে তুমি হলো মুনাফা পাবা, ধরো মুনাফা পাবা হলো 10%। তার মানে তুমি যখন 70,000 টাকা বিনিয়োগ করতেছো তার 10% অর্থাৎ 7,000 টাকা তোমার হলো মুনাফা হচ্ছে। আরেকটা এখানে অপশন দেখানো হয়েছে, তুমি ধরো 1 লক্ষ টাকার মধ্যে হলো তারল্য হলো 20,000 টাকা রাখবা। আগের অপশনে ছিল 30,000 টাকা রাখবা, পরেরটাই হলো কম রাখবা 20,000 টাকা। তো তুমি যখন তারল্য 20,000 টাকা রাখতেছো প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে নগদ আকারে, তার মানে তোমার হলো বাকি থাকতেছে কত, 80,000 টাকা। ওই 80,000 টাকা তার মানে তুমি ইনভেস্ট করতে পারবা। ওই 80,000 টাকা ইনভেস্ট করলে তোমার মুনাফা হবে 8,000 টাকা। তো এখানে একটু খেয়াল করো যে তুমি যখন তারল্য বেশি রাখতেছো, তারল্য বেশি রাখতেছো তোমার মুনাফা সরি তোমার বিনিয়োগটা কমে যাচ্ছে, বিনিয়োগ কমার ফলে তোমার মুনাফাটাও কি কম হচ্ছে। আর যখন তুমি তারল্য কম রাখতেছো তার মানে তোমার বিনিয়োগটা বেশি হচ্ছে, বিনিয়োগ বেশি বেশি হওয়ার ফলে তোমার মুনাফাটাও বেশি হচ্ছে। তার মানে এখানে দেখো তারল্য আর মুনাফা, এই যে তারল্য আর হলো মুনাফা, এই দুইটার মধ্যে আমরা কি সম্পর্ক দেখতেছি যে যখন তারল্য বেশি থাকতেছে তখন মুনাফা কমে যাচ্ছে, আর যখন তারল্য কম থাকতেছে তখন মুনাফা বেড়ে যাচ্ছে। তার মানে কি তাদের মধ্যে একটা নেগেটিভ বা বিপরীত বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তো এই জন্য এখানে বলা হয়েছে যে মুনাফা ও তারল্যের মধ্যে আসলে বিপরীত বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এটা একটা কমন কোশ্চেন, অনেক সময় খতে বলা হয় যে মুনাফা ও তারল্যের মধ্যে আসলে কি সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো, বা অনেক সময় এমসিকিউতে আসে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। তো এখানে আসলে এটা দেওয়া হয়েছে যে যখন আমরা অধিক তারল্য রাখি তখন আমার বিনিয়োগটা কমে যায়, আমার মুনাফা কম হয়। আবার যখন আমরা কম তারল্য রাখি তখন আমার বিনিয়োগটা বেশি হয় আর মুনাফাটাও
বেশি হয়। তাহলে বুঝতে পারতেছি যে তারল্য আর মুনাফার মধ্যে মধ্যে আসলে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তো একজন আর্থিক ব্যবস্থাপক, তো উনি কি করবে আসলে এই তারল্য আর মুনাফার মধ্যে মধ্যে অবশ্যই কি ভারসাম্য রক্ষা করতে হবে, যাতে প্রতিষ্ঠান বেশি তারল্য যাতে আবার না রাখে, যাতে বেশি তারল্য প্রতিষ্ঠান অলস আকারে পড়ে থাকে অর্থটা, এটাও যাতে আবার না করে, আবার প্রতিষ্ঠান বেশি বিনিয়োগ করতে গিয়ে তারল্য কম থাকে, এটাও করা যাবে না। দুটার মধ্যে আসলে ব্যালেন্স করতে হবে, যে প্রতিষ্ঠানকে বেশি বিনিয়োগ করলে হবে না, আবার বেশি কম টাকা তারল্য রাখলেও হবে না। তো এটার মধ্যে ব্যালেন্স করা বা ভারসাম্য রক্ষার কাজটাকে আমরা বলতেছি তারল্য ও মুনাফার নীতি। তারপরে আসি হলো ঝুঁকি ও মুনাফার নীতি। তো ঝুঁকি ও মুনাফার নীতি, তো এক্ষেত্রে হলো আমাদের ফার্স্টে জানতে হবে যে ঝুঁকি আসলে কি। ঝুঁকি হলো বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে আসলে কি বলা হয়, ঝুঁকি বলা হয়। তোমার প্রত্যাশিত মুনাফা একটা আর প্রকৃত মুনাফা একটা, যখন প্রত্যাশিত মুনাফা থেকে প্রকৃত মুনাফাটা কম হবে তখন আসলে ঝুঁকির সৃষ্টি হয়। যেমন ধরো তুমি হলো কোথাও বিনিয়োগ করলা, ওই বিনিয়োগ থেকে তোমার এক্সপেকটেশন বা প্রত্যাশিত আয়ের হার হলো 15%, কিন্তু তুমি ওইখান থেকে অ্যাকচুয়ালি পাইলা হলো 10% আয়। তার মানে কি হচ্ছে, তুমি প্রত্যাশিত মুনাফার হার ছিল তোমার 15%, বাট তোমার হলো প্রকৃত মুনাফার হারটা অ্যাকচুয়ালি হলো মুনাফা পাইছো 10%। তার মানে প্রত্যাশিত থেকে হলো প্রকৃত মুনাফার হারটা কম, তার মানে এটাকে বলা হয় ঝুঁকি। অর্থাৎ প্রত্যাশিত মুনাফা থেকে প্রকৃত মুনাফা যদি কম হয়, এটার সম্ভাবনাকে আমরা বলতেছি ঝুঁকি। তো এক্ষেত্রে ঝুঁকি আর মুনাফা তো আমরা জানি মুনাফা আসলে কি। তো এখানে ঝুঁকি আর মুনাফার মধ্যে মধ্যে আসলে সমমুখী বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। সমমুখী যে কথা, ধনাত্মক একই কথা, বা পজিটিভ রিলেশন সবগুলো একই কথা। তো পরীক্ষা হলো কোশ্চেনে তোমাদের বিভিন্ন নামে থাকতে পারে, তো তোমাদের জানতে হবে যে এগুলো আসলে একই বোঝায়। তো এখানে ঝুঁকি ও মুনাফার মধ্যে পজিটিভ রিলেশন বিদ্যমান, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে ধরো যদি কোথাও বিনিয়োগ করে যদি ঝুঁকির পরিমাণ বেড়ে যায়, তার মানে ওইখান থেকে তোমার মুনাফার পরিমাণটাও বেশি হবে। যেখানে ঝুঁকি কম সেখানে আসলে মুনাফাও কম। অর্থাৎ ঝুঁকি বেশি হলে সেখান থেকে মুনাফাও বেশি হয়, আবার ঝুঁকি কম হলে সেখান থেকে মুনাফাও কম হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরো তুমি কোথা থেকে ধরো তুমি কোনো একটা বিনিয়োগ করে ধরো সেখানে তুমি এক পরিমাণ ঝুঁকি নিলা। তো এক পরিমাণ যখন ঝুঁকি নিলা তখন তোমার মুনাফা হচ্ছে 5%। এগুলো সব পার্সেন্টেজ হবে। আচ্ছা, যখন তুমি এক পরিমাণ ঝুঁকি নিলা তখন তোমার মুনাফার পরিমাণ 5%। যখন তোমার ঝুঁকি নিলা 2 পরিমাণ আরো বেশি নিলা তখন তোমার মুনাফাটাও বেড়ে 10% হচ্ছে। যখন তুমি 3 পরিমাণ ঝুঁকি নিলা তখন তোমার মুনাফার পরিমাণ আরো বেড়ে গেল 15%। অর্থাৎ এখানে ঝুঁকি যখন বেড়ে যাচ্ছে তোমার মুনাফার পরিমাণটাও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় পজিটিভ রিলেশন। তো আসলে কেন বলা হচ্ছে যে ঝুঁকি বাড়লে মুনাফাও বাড়বে, ঝুঁকি কমে গেলে মুনাফাও কমে যাবে, এটা আসলে কেন বলা হচ্ছে? যদি আরেকটা এক্সাম্পল দেই তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো তোমার কাছে ধরো 1000 টাকা আছে, তো ওই 1000 টাকা তুমি চাচ্ছ হলো কোথাও ইনভেস্ট করার জন্য। তোমার কাছে ধরো দুইটা অপশন আছে, একটা হলো ধরো তুমি ট্রেজারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারো, আরেকটা ধরো তুমি শেয়ার ক্রয় করতে পারো, শেয়ারে বিনিয়োগ করতে পারো। এই ক্ষেত্রে দেখো দুইটা অপরচুনিটি আছে, তুমি হলো ট্রেজারি বন্ডেও বিনিয়োগ করতে পারো, শেয়ারও বিনিয়োগ করতে পারো। তুমি চাইছো যে কোনো একটাতে বিনিয়োগ করার ক্ষেত্রে, এক্ষেত্রে হলো ট্রেজারি বন্ডটা আসলে কি, ট্রেজারি বন্ড হলো একটা সরকারি সিকিউরিটি, যেখান থেকে যে সুদটা পাওয়া যাবে এটা সবসময় ফিক্স থাকবে, ওই সুদটা তুমি অবশ্যই পাবা। তাহলে এই যে ট্রেজারি বন্ড যেটা, এক্ষেত্রে যদি তুমি বিনিয়োগ করো এক্ষেত্রে তোমার ঝুঁকি নেই। অর্থাৎ ট্রেজারি বন্ডটা হলো একটা ঝুঁকিমুক্ত আয়ের উৎস, মানে ঝুঁকিমুক্ত একটা বিনিয়োগ ক্ষেত্র। ঝুঁকিমুক্ত অর্থাৎ যেখানে হলো রিস্ক নেই, ঝুঁকিমুক্ত। আর
যেটা হলো শেয়ারের ক্ষেত্রে আমরা জানি শেয়ার বাজার খুবই এটা রিস্কি, অর্থাৎ শেয়ার ক্রয়ের ক্ষেত্রে হলো শেয়ারের দাম যে কোনো সময় উঠানামা করে, তো এক্ষেত্রে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়। তো এক্ষেত্রে হলো শেয়ারটাকে আমরা সবসময় বলি শেয়ার ক্রয় করলে এটা খুবই একটা রিস্কি একটা বিনিয়োগ ক্ষেত্র, বা এটাকে আমরা বলবো ঝুঁকিযুক্ত বিনিয়োগ ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে ধরো তুমি 1,000 টাকা বিনিয়োগ করবা, ধরো তোমার ট্রেজারি বন্ডে যদি বিনিয়োগ করো, এখান থেকে তুমি হলো ফিক্সড রেটে সবসময় হলো টাকাটা পাবা, এখানে তুমি কোনো ঝুঁকি নাই। এখানে ধরো তুমি হলো 15% হলো এখান থেকে হলো আয় মানে আয় করতে পারবা 15%। তাহলে এক্ষেত্রে দেখো তুমি যখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে, এক্ষেত্রে হলো ঝুঁকিও নাই কোনো, আর তোমার আয়ের পরিমাণটা সবসময় ফিক্স থাকছে, তুমি এ টাকাটা অবশ্যই পাবা সবসময়। তাহলে কেন একজন ব্যক্তি কেন শেয়ারে তাহলে বিনিয়োগ করতে যাবে? কারণটা হলো শেয়ারে আবার ট্রেজারি বন্ডের তুলনায় হলো শেয়ারটা হলো আবার বেশি ঝুঁকিযুক্ত। তাহলে কেনই বা মানুষ কেন ট্রেজারি বন্ড ছেড়ে কেন শেয়ারে বিনিয়োগ করতে যাবে? কারণটা হলো শেয়ারে হলো মুনাফার পরিমাণটা বেশি থাকে। তুমি ধরো ট্রেজারি বন্ডে যদি 15% আয় করে থাকো, ধরো তুমি শেয়ার ক্রয় করলে তুমি শেয়ার থেকে ধরো 25% আয় করতে পারো। অর্থাৎ এখানে যেহেতু ঝুঁকিটা বেশি, এখান থেকে তুমি আয়ের পরিমাণটাও বেশি পাবা। তো এই জন্য এই যে দেখো দুইটা সিকিউরিটির মধ্যে আমরা দেখতেছি, যখন তুমি তোমার যখন ঝুঁকিটা কম থাকতেছে তখন তোমার মুনাফার পরিমাণটা কম, আবার যখন তোমার ঝুঁকিটা বেশি থাকতেছে তখন তোমার মুনাফার পরিমাণটা বেশি হচ্ছে। অর্থাৎ ঝুঁকির সাথে একটা মুনাফার আমরা পজিটিভ রিলেশন দেখতে পারতেছি। তো এক্ষেত্রে দেখো আমরা যখন কোনো একটা ঝুঁকি মুক্ত সিকিউরিটি আর হলো ঝুঁকিযুক্ত সিকিউরিটি, এই দুটার মধ্যে যদি তুলনা করি, আমরা যখন ঝুঁকিমুক্তটা দেখি, ঝুঁকিমুক্ত থেকে আয়ের হার হলো 15% আর ঝুঁকিযুক্ত থেকে হলো 15%। তো এই যে ঝুঁকিমুক্ত বিনিয়োগ ক্ষেত্রের তুলনায় ঝুঁকিযুক্ত বিনিয়োগ ক্ষেত্রের মধ্যে যখন আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে যে অতিরিক্ত যে রিটার্নটা পাওয়া যায়, এখানে অতিরিক্ত রিটার্নটা কত? শেয়ারে বিনিয়োগ করার ফলে 25% বিয়োগ 15%, অর্থাৎ 10%। তো 10% ঝুঁকিযুক্ত বিনিয়োগ ক্ষেত্রের মধ্যে শেয়ারে বিনিয়োগ করার ফলে আমরা 10% আরো অতিরিক্ত আয় করতে পারতেছি। এই যে 10% যে অতিরিক্ত, এটাকে বলা হয় ঝুঁকি প্রিমিয়াম বা বা ঝুঁকি অধিহার। অর্থাৎ ঝুঁকি মুক্ত বিনিয়োগ ক্ষেত্রের তুলনায় ঝুঁকিযুক্ত বিনিয়োগ ক্ষেত্রে আমরা বিনিয়োগ করার ফলে যে এক্সট্রা যে আয়টা করে থাকি, এটাকে বলা হয় ঝুঁকি প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার। অর্থাৎ আমরা অতিরিক্ত ঝুঁকি বহনের কারণে যে অতিরিক্ত মুনাফাটা প্রত্যাশা করি, ওইটাই হলো আমাদের ঝুঁকি অধিহার বা ঝুঁকি প্রিমিয়াম। এটা অনেক সময় কি আমাদের কোশ্চেন আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন হলো ঝুঁকি আর হলো মুনাফার মধ্যে আসলে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ঝুঁকি বাড়লে মুনাফাও বাড়বে, আবার ঝুঁকি কমে গেলে মুনাফা কমে যাবে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আসি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। তো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি এটা খুব একটা ইন্টারেস্টিং নীতি। তো এটা জানার আগে তোমাদের হলো একটা লাইনের সাথে পরিচিত করে দিই। তো এখানে একটা বলা হয়েছে যে ডো নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ তুমি হলো সব ডিম হলো একটা ঝুড়িতে রাখবে না। কারণ কি, ধরো তুমি হলো ডিম দোকানে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি যদি একটা ঝুড়িতে করে সবগুলা ডিম নিয়ে যাও, সেক্ষেত্রে যদি ওই ঝুড়িটা কোনোভাবে যদি নিচে পড়ে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু সবগুলা ডিমই আসলে নষ্ট হয়ে যাবে। তো তুমি যদি এক কাজ করো যে তুমি ধরো 100টা ডিম নিয়ে যাচ্ছ, তো 100টা ডিম হলো তুমি 10টা ঝুড়িতে করে 10টা করে ডিম নিয়ে যাচ্ছ। তার মানে হলো তোমার ঝুঁকিটা একটু কম থাকতেছে, মানে তোমার তো একসাথে তো সবগুলা ঝুড়ি আসলে নিচে পড়ে যাবে না, তাই না? তো সেক্ষেত্রে হলো তুমি যখন একটা ঝুড়িতে সবগুলা ডিম রাখলা, তখন তোমার বেশি রিস্ক ছিল, বেশি ঝুঁকি ছিল। তো তুমি যখন এই 100টা ডিমকে যখন 10টা ঝুড়িতে 10টা 10টা করে নিয়ে গেলে, তার মানে তোমার তো একসাথে তো সবগুলা ঝুড়ি আসলে নিচে পড়ে যাবে না। তো সেক্ষেত্রে ধরো 2-3টা পড়ে গেল, কিন্তু বাকি ডিমগুলো তো তোমার ভালো থাকবে। তো এই জন্য ওই ক্ষেত্রে যখন তুমি ভাগ করে নিয়ে যাচ্ছ ডিমগুলো, তখন তোমার ঝুঁকিটা কম হচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে, এই সেম কনসেপ্টটা আসলে এই নীতিটার ক্ষেত্রে ফলো করা হয়, পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। অর্থাৎ তুমি ধরো একজন বিনিয়োগকারী, তুমি কোথাও ইনভেস্ট করতে যাচ্ছ, ধরো তোমার কাছে ধরো 1,00,000 টাকা আছে, তুমি এই 1,00,000 টাকা ইনভেস্ট করবা। তো এই 1,00,000 টাকা যদি তুমি একটা সিকিউরিটিতে বিনিয়োগ করো,
ধরো তুমি হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার ক্রয় করলা, তুমি পুরো 1 লক্ষ টাকায় এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শেয়ারের মধ্যে বিনিয়োগ করে দিলা। তার মানে কি হলো, তোমার রিস্কটা একটু বেড়ে গেল। তার কারণটা কি, যদি এই শেয়ারের মাধ্যমে যদি লস হয় তার মানে তোমার সবগুলা টাকাই চলে গেল, তাই না? তো এক্ষেত্রে রিস্কটা আসলে বেশি যখন আমরা একটা মাত্র সিকিউরিটি বা একটা মাত্র বিনিয়োগ ক্ষেত্রে হলো বিনিয়োগ করি আমাদের সবগুলা টাকা। কিন্তু তুমি যদি এটা না করে, তুমি এই টোটাল 1 লক্ষ টাকাকে তুমি একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে যদি অনেকগুলা সিকিউরিটি বা অনেকগুলা বিনিয়োগ ক্ষেত্রে যদি বিনিয়োগ করো, তার মানে তোমার ঝুঁকিটা হ্রাস পাবে। কিভাবে? ধরো তুমি এই 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকার মধ্যে হলো 50,000 টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলা, 30,000 টাকা ধরো স্কয়ার কোম্পানি শেয়ারে বিনিয়োগ করলা, 20,000 টাকা হলো বাটা শু কোম্পানি শেয়ারে বিনিয়োগ করলা। তাহলে এক্ষেত্রে দেখো, তুমি হলো তোমার টোটাল বিনিয়োগটাকে ডাইভার্সিফাই করলা, অর্থাৎ তুমি একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করলা। এক্ষেত্রে তোমার রিস্কটা কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে? এক্ষেত্রে যদি কোনো কোম্পানি লস করে, এক্ষেত্রে তো মানে খুবই কম চান্স আছে যে সবগুলা কোম্পানি একসাথে লস করবে, এটা তো মানে এটার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে যদি একটা কোম্পানি বা দুইটা কোম্পানি লসও করে, তাহলে অন্য কোম্পানির আয় দ্বারা সেটা পুষিয়ে নেওয়া যাবে। তো এক্ষেত্রে যখন তুমি হলো ডাইভার্সিফাই করলা তোমার বিনিয়োগটাকে, অর্থাৎ তুমি একাধিক প্রকল্পে যখন বিনিয়োগ করলা, তার মানে তোমার রিস্কটা হলো কমে যাচ্ছে। তো এটাই আসলে বলা হয় যে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, প্রিন্সিপাল অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। অর্থাৎ তুমি তোমার বিনিয়োগের টোটাল টাকাটাকে হলো একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করবা। এই যে এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে পোর্টফোলিও বৈচিত্র্য নীতি বলতে বোঝায় যে ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে হলো একাধিক সম্পদে বিনিয়োগ করবে। তা যখন একাধিক সম্পদে বিনিয়োগ করবে তখন কি হচ্ছে, ঝুঁকিটা আসলে হ্রাস পাচ্ছে, অর্থাৎ ঝুঁকিটা কমে যাচ্ছে। তো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মেন উদ্দেশ্যই হলো এই ঝুঁকিটা আসলে কমানো। এই যে এখানে বলা হয়েছে যে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের একমাত্র উদ্দেশ্য হলো ঝুঁকি কমানো। তো এটা তো আমরা দেখলাম যে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে, তুমি যদি একজন বিনিয়োগকারী হও তাহলে তুমি কি করবা, একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করবা। তো এখন যদি ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে ধরো একজন হলো জুস বিক্রেতা, যিনি হলো জুস বিক্রি করে। তো সেক্ষেত্রে ধরো একজন জুস বিক্রেতা যিনি হলো অরেঞ্জের জুস শুধু বিক্রি করতেছে, তার কাছে একমাত্র হলো যারা হলো অরেঞ্জ জুস খেতে পছন্দ করে তারাই শুধু তার কাছে আসবে, তাই না? তো অন্যদিকে ধরো আরেকজন জুস সেলার, উনি ধরো অরেঞ্জের জুসও বিক্রি করে, আনারসের জুসও বিক্রি করে, ড্রাগন ফলের জুসও বিক্রি করে, অ্যাপেলের জুসও বিক্রি করে। তাহলে এক্ষেত্রে দেখো তার কাছে হলো কম্পারেটিভলি বেশি ক্রেতা আসবে, কারণ হলো যারা হলো আনারসের জুস খেতে পছন্দ করে তারাও আসবে, যারা ড্রাগন ফলের জুস খেতে পছন্দ করে তারাও আসবে। তো এক্ষেত্রে ঝুঁকিটা কি কম, যারা হলো একাধিক পণ্য বিক্রি করতেছে, তাহলে এক্ষেত্রে কি করছে, ঝুঁকিটা আসলে কম। বাট যারা হলো একটা ক্যাটাগরির হলো প্রোডাক্ট বিক্রি করতেছে, শুধু জুস বিক্রি, অরেঞ্জের জুস বিক্রি করতেছে, তার কাছে হলো কম ক্রেতা আসবে, তাহলে এক্ষেত্রে হলো তার ঝুঁকিটা একটু বেশি। তো এটাকেও আমরা বলতে পারি যে ব্যবসায় দৃষ্টিকোণ থেকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, অর্থাৎ একজন ব্যবসাকে কি করতে হবে, তার প্রোডাক্ট বা পণ্যকে ডাইভার্সিফাই করতে হবে, যাতে করে কি হয়, সে হলো একটা মাত্র প্রোডাক্ট না রেখে ওই ক্যাটাগরির হলো আরো একাধিক প্রোডাক্ট রাখলো, তার মানে হলো তার কাছে আরো বেশি ক্রেতা আসবে, তার মানে তার ঝুঁকিটা কমে যাচ্ছে কম্পারেটিভলি যে হলো শুধু অরেঞ্জের জুস বিক্রি করে। তো আশা করি বুঝতে পারছো। তো এটাই আসলে ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। তাহলে এই যে যে বিক্রেতা হলো অনেক ধরনের জুস বিক্রি করতেছে, সে আসলে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতিটা ফলো করছে। এবার আসি হলো অর্থের সময় মূল্য নীতি। অর্থের সময় মূল্য নীতি এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ধরো 2024 সালে আমরা 100 টাকা দিয়ে হলো যে পরিমাণ পণ্য ক্রয় করতে পারতাম, 2025 সালে এসে কিন্তু আমরা ওই পরিমাণ পণ্য পারচেস বা ক্রয় করতে পারি না।
অর্থাৎ 2024 সালে হলো আমরা 100 টাকা দিয়ে অনেক বেশি পণ্য ক্রয় করতে পারতাম, বাট হলো 2025 সালে এসে হলো আমরা ওই পরিমাণ পারি না, তার থেকে হলো কম পণ্য পারচেস করি। তাহলে এক্ষেত্রে দেখো পারচেস করতে পারতেছি, তাহলে এটার কারণ কি? টাকা তো সেম আছে, 2024 সালেও এই টাকাটা ছিল 100 টাকা, 2025 সালেও কিন্তু এই টাকাটা 100 টাকা, কিন্তু এটার যে একটা ইকোনমিক ভ্যালু বা অর্থনৈতিক যে একটা মূল্য আছে ওইটা কিন্তু কমে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে কি হচ্ছে? আমাদের ক্রয় ক্ষমতাটা হ্রাস পাচ্ছে। টাকা কিন্তু সেম আছে, 2024 সালেও এটা 100 টাকা, 2025 সালেও কিন্তু 100 টাকা, কিন্তু এটা যে অর্থনৈতিক একটা ভ্যালু এটা কিন্তু হ্রাস পাচ্ছে। এই জন্য আমরা 100 টাকা দিয়ে যে পরিমাণ পণ্য 2024 সালে কিনতে পারতাম, 2025 সালে এসে আমরা তার থেকে কম পরিমাণ পণ্য ক্রয় করতে পারতেছি ওই 100 টাকা দিয়ে। তো এক্ষেত্রে যদি আমি তোমাকে কোশ্চেন করি যে ধরো তুমি হলো আমার থেকে 1000 টাকা পাও, তো আমি তোমাকে বললাম ওই 1000 টাকা দিয়ে তুমি এখন নিবা 2025 সালে নিতে চাও, নাকি 2025 সালে ওই 1000 টাকা, সরি 2025 সালে নিতে চাও, নাকি 2026 সালে ওই 1000 টাকা নিতে চাও? তাহলে তুমি স্বাভাবিকভাবেই বলবা যে তুমি হলো 2025 সালে হলো টাকাটা নিতে চাও। কেননা তুমি হলো 2025 সালে আমার থেকে টাকাটা নিলে 1000 টাকাই পাবে, আর 2026 সালে নিলেও একই টাকাই পাবো, 1000 টাকা। তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই বলবা যে তো 1000 টাকা সমপরিমাণ টাকা তুমি ভবিষ্যতের তুলনায় অবশ্যই কি বর্তমানকে প্রাধান্য দিবা। তুমি হলো বর্তমানেই তুমি এই 1000 টাকা নিতে চাবা, কারণ কি তুমি এই যে বর্তমানে যদি 1000 টাকা পাও তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, এই 1000 টাকা ধরো অন্য কোথাও ইনভেস্ট করতে পারবা, বা ব্যাংকেও যদি জমা রাখো, তার মানে কি ব্যাংক তোমাকে ওই এক বছরে কি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিবে। ধরো তোমাকে ব্যাংক যদি 10% সুদ দেয়, তার মানে তুমি হলো ওই 1000 টাকা হলো 2026 সালে ধরো 1100 টাকা হয়ে যাচ্ছে 10% সুদে। তার মানে কি? তাহলে আমরা বুঝতে পারতেছি যে টাকার যে অর্থনৈতিক একটা ভ্যালু এটা সবসময় সেম থাকতেছে না। অর্থের যে ইকোনমিক ভ্যালু এটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কারণ কি? ইনফ্লেশন আর হলো সুদের হার, এরকম বিভিন্ন ফ্যাক্টরের কারণে আসলে টাকা সবসময় সেম থাকে না, এটার যে ইকোনমিক একটা ভ্যালু আছে এটা আস্তে আস্তে হ্রাস পায়। তো এটা কি আসলে অর্থের সময় মূল্যনীতি বলা হয়, যে সময়ের আবর্তনে অর্থের মূল্য হ্রাস পেতে থাকে। আর এই যে অর্থের মূল্য হ্রাস পায়, এজন্য আমরা কি করি? সমপরিমাণ অর্থের ভবিষ্যৎ মূল্যর চেয়ে বর্তমান মূল্যকে অধিক পছন্দ করি। অর্থাৎ সমপরিমাণ টাকা, আমি যে বললাম যে তুমি আমার থেকে 1000 টাকা পাও, তো আমি তোমাকে বললাম আমি 2025 সালে কি তোমাকে 1000 টাকা দিব, না হলে 2026 সালে 1000 টাকা দিব, তার মানে তুমি কি করলে? বর্তমান মূল্যটাকে প্রেফারেন্স দিলা। তাহলে এটা কি সমপরিমাণ অর্থের ক্ষেত্রে। এখন যদি বলতাম যে আমি তোমাকে 2026 সালে 1100 টাকা দিব, তার মানে তখন কিন্তু তুমি রাজি হইতা। তো এটাই আমরা বুঝতে পারতেছি যে আমরা সমপরিমাণ অর্থের ক্ষেত্রে বর্তমান মূল্যটাকে প্রাধান্য দিব। তো একজন আর্থিক ব্যবস্থাপক যখন এই অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কি এই অর্থের সময় মূল্য নীতিটাকে কি বিবেচনা করতে হবে। একজন আর্থিক ব্যবস্থাপককে হলো অবশ্যই কি সমপরিমাণ অর্থের ক্ষেত্রে হলো ভবিষ্যৎ মূল্যের তুলনায় বর্তমান মূল্যটাকেই কি প্রাধান্য দিতে হবে। তো এটাই হলো আমাদের অর্থের সময় মূল্য নীতি। এবার আসি হলো উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি এটা হলো ইংলিশে বলা হয় হেজিং প্রিন্সিপালস। তো এটা আসলে কি? ব্যবসায়ের চলতি সম্পত্তি স্বল্প মেয়াদী উৎস থেকে এবং স্থায়ী সম্পত্তি হলো দীর্ঘ ও মধ্যমেয়াদী উৎস থেকে হলো সংগ্রহ করতে হবে। অর্থাৎ যদি প্রতিষ্ঠান চলতি সম্পদ ক্রয়ের জন্য যদি অর্থের দরকার হয়, সেটা হলো স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করতে হবে। আর যদি প্রতিষ্ঠানের যদি স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য অর্থের দরকার হয়, সেটা হলো দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী উৎস থেকে সংগ্রহ করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে চলতি সম্পদ আসলে কোনগুলা। তো চলতি সম্পদ আমরা বলছি যে চলতি সম্পদ হলো যেগুলো আসলে কি 1 বছরের মধ্যে আসলে তুমি নগদে রূপান্তর করতে পারো, বা 1 বছরের মধ্যে তুমি এটাকে হলো ইউজ করে শেষ করে ফেলতে পারবা, ওইটাকে আমরা বলতেছি কি চলতি সম্পদ। তো চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ কোনগুলো? স্থায়ী সম্পদ হলো যেগুলা হলো আমরা 1 বছরের অধিক সময়ের জন্য আসলে ইউজ করে থাকি।
তাহলে স্থায়ী সম্পদের মধ্যে হতে পারে যে জমি যন্ত্রপাতি। তো জমি যন্ত্রপাতি এগুলো তো আমরা অবশ্যই কি 1 বছর শুধু ইউজ করার জন্য পারচেস করি না, অবশ্যই কি আমরা এগুলো লং টার্মে ইউজ করি। তো এই যে জমি যন্ত্রপাতি এগুলোকে বলা হয় স্থায়ী সম্পত্তি। তো এক্ষেত্রে হলো চলতি সম্পত্তিকে বলা হয়েছে চলতি সম্পদ, যেমন মজুত পণ্য। মজুত পণ্যটাকে চলতি সম্পদ কেন বলতেছি, কারণ মজুত পণ্যটা তুমি 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তর করে ফেলতে পারবা। ওই মজুত পণ্যটা কি তোমার অবশ্যই কি 1 বছরের মধ্যে ওই পণ্যটা প্রতিষ্ঠান বিক্রি করে ফেলবে। তার মানে কি এটা যেহেতু 1 বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়, তো এটাকে বলতেছি আমরা চলতি সম্পদ। আর এখানে বলা হয়েছে স্বল্প মেয়াদী উৎস। স্বল্প মেয়াদী উৎস দ্বারা বোঝানো হয়েছে যে যেগুলা হলো আমরা যদি 1 বছর বা তার কম সময়ের জন্য যদি অর্থ সংগ্রহ করি কোথাও থেকে, সেটাকে বলবো আমরা হলো স্বল্প মেয়াদী উৎস। তাহলে এই স্বল্প মেয়াদী উৎস, তাহলে এটার সময়কালটা হলো 1 বছর বা তার কম। আরেকটা আছে হলো দীর্ঘমেয়াদী উৎস। দীর্ঘমেয়াদী উৎস যেখান থেকে আমরা হলো 1 বছরের অধিক সময়ের জন্য হলো হলো অর্থটা সংগ্রহ করি। দীর্ঘ বা মধ্যমেয়াদী উৎস এগুলা হলো 1 বছরের অধিক সময়ের জন্য আমরা অর্থ সংগ্রহ করি। এই ক্ষেত্রে স্বল্প মেয়াদী উৎস অর্থাৎ আমরা 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারি। ধরো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারি, তারপর ব্যবসায় ঋণ। তো এগুলো হলো স্বল্প মেয়াদী উৎস। আর দীর্ঘ বা মধ্যমেয়াদী উৎস হলো যেগুলো হলো আমরা 1 বছরের অধিক সময়ের জন্য অর্থটা সংগ্রহ করি, যেমন দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে, বন্ড, শেয়ার বিক্রয়, এগুলোর মাধ্যমে আমরা কি দীর্ঘ সময়ের জন্য অর্থটা সংগ্রহ করে থাকি। তো এই হেজিং প্রিন্সিপালস বা উপযুক্ততার নীতি বলতেছে যে প্রতিষ্ঠান যদি চলতি সম্পদে যদি চলতি সম্পদ ক্রয়ের জন্য যদি অর্থের দরকার হয়, তাহলে ওইটা হলো স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করার জন্য। আর যদি স্থায়ী সম্পত্তির জন্য অর্থের দরকার হয়, যেমন জমি যন্ত্রপাতি ক্রয়ের জন্য, তখন দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী উৎস থেকে। কারণটা কি, এই যে মজুত পণ্য যেহেতু চলতি সম্পদ, মজুত পণ্যটা তাহলে কি 1 বছরের মধ্যে প্রতিষ্ঠান ক্যাশে রূপান্তর করতে পারবে, অর্থাৎ বিক্রি করে এটাকে ক্যাশ টাকায় রূপান্তর করে ফেলতে পারবে। আর তাহলে এই যে যেহেতু 1 বছরের জন্য 1 বছরের মধ্যেই যেহেতু মজুত পণ্যটা ক্যাশে রূপান্তর হয়ে যাচ্ছে, তার মানে প্রতিষ্ঠান যদি 1 বছরের জন্য যদি কোথাও থেকে ওই টাকাটা ঋণ নেয়, যেটাকে আমরা বলতেছি স্বল্প মেয়াদী উৎস, তার মানে কি ওই 1 বছর পর ওই ঋণের টাকাটা ফিরিয়ে দিতে পারবে। তো এটা বেটার অবশ্যই যে প্রতিষ্ঠান যখন চলতি সম্পদ ক্রয়ের জন্য ঋণের দরকার হবে বা অর্থ সংগ্রহের দরকার হবে, সেটা স্বল্প মেয়াদী উৎস থেকে নিবে। কেননা এটা যেহেতু 1 বছরের মধ্যেই যেহেতু এটা ক্যাশে রূপান্তর হয়ে যাচ্ছে, ক্যাশ বা নগদে রূপান্তর হয়ে যাচ্ছে, তার মানে 1 বছর পর হলো এই টাকাটা হলো ওই যার থেকে হলো ঋণ নিচ্ছে 1 বছরের জন্য, তাকে হলো ফিরিয়ে দিতে পারবে। এখন যদি ওই চলতি সম্পদ ক্রয়ের জন্য যদি দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণটা নিত, তাহলে কি হইতো, দীর্ঘমেয়াদী উৎস ধরো 2 বছরের জন্য ঋণটা নিছে মজুত পণ্য ক্রয়ের জন্য। তো 2 বছরের জন্য যখন নিচ্ছে, তার মানে কি এই যে এক্সট্রা যে 1 বছর, প্রতিষ্ঠান তো মজুত পণ্যটা 1 বছরের মধ্যেই নগদে রূপান্তর করে ফেলতে পারবে। তাহলে যখন 2 বছরের জন্য এটা টাকাটা ঋণ নিয়ে মজুত পণ্যটা কিনলো, তাহলে কি হচ্ছে, এই যে এক্সট্রা যে 1 বছর, এই 1 বছর অতিরিক্ত সুদ দিতে হচ্ছে যেখান থেকে প্রতিষ্ঠান ঋণ করুক। তো এই এক্সট্রা খরচটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস থেকে যখন প্রতিষ্ঠান অর্থটা সংগ্রহ করতেছে চলতি সম্পদ ক্রয়ের জন্য। তো এই জন্যই আসলে বলা হয়েছে যে চলতি সম্পদ যখন প্রতিষ্ঠান ক্রয় করতে যাবে, তখন হলো বেটার হলো এটা স্বল্প মেয়াদী উৎস থেকে প্রতিষ্ঠান ওই টাকাটা সংগ্রহ করুক। যেহেতু এটা 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তর হয়ে যাচ্ছে, তাহলে 1 বছর পর ওই স্বল্প মেয়াদী উৎসে যেখান থেকে হলো ঋণটা নিছে, তাকে হলো টাকাটা ফিরিয়ে দিতে পারবে। আরেকটা হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ হলো জমি যন্ত্রপাতি। তো এগুলোর জন্য যদি প্রতিষ্ঠানের অর্থের দরকার হয়, সেটা কি অবশ্যই দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করতে হবে। কারণটা কি, তো কারণ হলো এই যে জমি যন্ত্রপাতি এগুলাকে ক্যাশে রূপান্তর করতে কিন্তু প্রতিষ্ঠানের অনেক দীর্ঘ সময় লাগে, 1 বছরের অধিক সময় লাগে। তাহলে এই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান ধরো 10 লক্ষ টাকা যন্ত্রপাতি ক্রয়ের জন্য হলো ঋণ নিল, তো সেটা অবশ্যই কি দীর্ঘমেয়াদী উৎস থেকে নেওয়া বেটার। ধরো প্রতিষ্ঠান হলো 10 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী উৎস থেকে ধরো 10 বছরের জন্য হলো ঋণ নিল, 10 বছর। তাহলে এক্ষেত্রে কি হলো, যেহেতু যন্ত্রপাতিটা হলো 10 লাখ টাকা দিয়ে ক্রয় করছে, ওই 10 লক্ষ টাকাটাকে ক্যাশে রূপান্তর করতে হলো প্রতিষ্ঠানের হলো
অনেক টাইম লাগবে, ধরো 10 বছর সময় লাগবে। তার মানে কি 10 বছর পর যখন এটা যন্ত্রপাতিটা ক্যাশে রূপান্তর হয়ে যাবে, তখন 10 বছর পর হলো যে দীর্ঘমেয়াদী উৎস থেকে হলো টাকাটা সংগ্রহ করছিল তাকে হলো টাকাটা ফিরে দিতে পারবে। এখন যদি এই যন্ত্রপাতি ক্রয়ের জন্য যদি স্বল্প মেয়াদী উৎস থেকে ঋণটা নিত, তার মানে কি হইতো, প্রতিষ্ঠানকে হলো 1 বছরের মধ্যে টাকাটা ফিরিয়ে দিতে হইতো, কিন্তু এই যন্ত্রপাতি থেকে এই টাকাটা ক্যাশে রূপান্তর হইতে তো দীর্ঘ সময় লাগবে, মিনিমাম 10 বছর লাগবে এখানে বলছি। তাহলে এক্ষেত্রে তো প্রতিষ্ঠান তো অবশ্যই পারবে না, যদি 1 বছরের জন্য ঋণ নেয় তাহলে 1 বছরের মধ্যে টাকাটা ফিরিয়ে দিতে পারবে না। তো এই জন্যই বলা হয়েছে যে এটা বেটার হলো যে প্রতিষ্ঠান যদি চলতি সম্পদ ক্রয়ের জন্য যদি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ঋণের দরকার হয় সেটা স্বল্প মেয়াদী উৎস থেকে নেবে, আর যখন স্থায়ী সম্পদ এর জন্য প্রতিষ্ঠানের টাকার দরকার হয় সেটা দীর্ঘ বা মধ্যমেয়াদী উৎস থেকে নিতে হবে। এটাই মূলত বলা হয় যে উপযুক্ততার নীতি, যেটার জন্য যেটা উপযুক্ত। চলতি সম্পদের জন্য হলো স্বল্প মেয়াদী উৎস উপযুক্ত, আর স্থায়ী সম্পদের জন্য হলো দীর্ঘ বা মধ্যমেয়াদী উৎস উপযুক্ত। তো এটাই হলো আমাদের উপযুক্ততার নীতি। তো তো নীতি মূলত এই চারটাই ছিল। তো এই চারটা নীতি হলো তোমাদের হলো এইচএসসির বই দেওয়া আছে, এই চারটা নীতি থেকে মূলত তোমাদের সিকিউ আসতে দেখা যায় বেশি। তো চারটা নীতি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো আমাদের নীতি শেষ, এবার আসি হলো অর্থায়নের লক্ষ্য। তো অর্থায়নের লক্ষ্য, তো এক্ষেত্রে অর্থায়নের লক্ষ্য এখানে দেখো দুইটা দেওয়া হয়েছে, একটা হলো মুনাফা সর্বাধিকরণ, আরেকটা হলো সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ যেটা, এটা হলো অর্থায়নের হলো শর্ট টার্ম গোল বা স্বল্প মেয়াদী লক্ষ্য, আর যেটা হলো সম্পদ সর্বাধিকরণ এটা হলো অর্থায়নের লং টার্ম গোল বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। তো মুনাফা সর্বাধিকরণ বলতে আসলে কি বোঝানো হয়েছে? মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝানো হয়েছে মূলত প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করতে হবে, মুনাফা বাড়াতে হবে, মুনাফা বাড়াতে হবে। কেন মুনাফা যখন বাড়বে তার মানে কি প্রতিষ্ঠানের ইপিএস বা শেয়ার প্রতি আয় বাড়বে। ইপিএস মানে হলো আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার। কেননা প্রতিষ্ঠান তার মুনাফাকে হলো সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে যেটা পায় এটাই হলো শেয়ার প্রতি আয়। তো যখন এই যে উপরেরটা বাড়বে, প্রতিষ্ঠানের যখন মুনাফা বেশি হবে তখন অবশ্যই কি ইপিএস বা শেয়ার প্রতি আয় হলো বৃদ্ধি পাবে। তো এই যে মুনাফা সর্বাধিকরণ এটার মূল লক্ষ্যই হলো এই যে শেয়ার প্রতি আয়টাকে বাড়াতে হবে। তো শেয়ার প্রতি আয়টা প্রতিষ্ঠান কিভাবে পাবে? শেয়ার প্রতি আয়টা প্রতিষ্ঠান হলো কর পরবর্তী আয়কে সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করবে। তো এক্ষেত্রে প্রতিষ্ঠান যত আয় বেশি করতে পারবে তার মানে হলো প্রতিষ্ঠান ইপিএস বা শেয়ার প্রতি আয়ও বাড়বে। আর এটাই হলো শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাটাই হলো মুনাফা সর্বাধিকরণের মানে মুনাফা সর্বাধিকরণ বলতে এই যে শেয়ার প্রতি আয় আয় বৃদ্ধি করাটাকে বোঝানো হয়। তারপরে আসি হলো সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাকে বোঝায়। শেয়ারের বাজার মূল্যই হলো প্রতিষ্ঠানের সম্পদ, এটা বৃদ্ধি করাটাকে বলা হচ্ছে যে সম্পদ সর্বাধিকরণ। এই যে শেয়ারের বাজার মূল্য এটা কিভাবে পায়? প্রতিটি শেয়ারের যে বর্তমান যে বাজার মূল্য থাকে এটা প্রতিষ্ঠানের মোট শেয়ার সংখ্যা দিয়ে গুণ করবে। তো গুণ করলে যেটা পাবে এটাই হলো প্রতিষ্ঠানের সম্পদ। প্রতিষ্ঠান চায় এই যে প্রতিষ্ঠানের যে প্রতিটি শেয়ারের বাজার মূল্য এটা বৃদ্ধি করতে চায়, এটা যত বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানের সম্পদও তত বৃদ্ধি পাবে, আর এটাই হলো সম্পদ সর্বাধিকরণ। তো এখানে দেখো মুনাফা সর্বাধিকরণটাকে বলা হয়েছে অর্থায়নের শর্ট টার্ম লক্ষ্য বা স্বল্প মেয়াদী লক্ষ্য, আর যেটা সম্পদ সর্বাধিকরণ এটাকে বলা হয়েছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। এটা কেন বলা হয়েছে? একটা প্রতিষ্ঠান যদি চায় যে স্বল্প সময়ের জন্য বাজারে টিকে থাকতে, তাহলে ওই প্রতিষ্ঠানে অর্থায়নের লক্ষ্য হওয়া উচিত মুনাফা সর্বাধিকরণ। বাট একটা প্রতিষ্ঠান যদি চায় যে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানে হলো রাজত্ব করুক বা দীর্ঘমেয়াদে যদি একটা প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে চায়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কি তার লক্ষ্য হওয়া উচিত, অর্থায়নের লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। আর হলো মুনাফা সর্বাধিকরণের অনেকগুলো লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, তো এগুলা হলো আমরা এখন আলোচনা করব। এই জন্যই মূলত মুনাফা সর্বাধিকরণকে বলা হয়েছে যে শর্ট টার্ম লক্ষ্য, আর হলো সম্পদ সর্বাধিকরণকে বলা হয়েছে লং টার্ম লক্ষ্য। তাহলে এক্ষেত্রে দেখো কি কি সীমাবদ্ধতা আছে মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে, যে সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের বা অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত।
মানে একটা প্রতিষ্ঠান যদি লং টার্মে বাজারে টিকে থাকতে চায় তাহলে তার অবশ্যই লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ নয়। কারণ হলো মুনাফা সর্বাধিকরণে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। ফার্স্টে যেটা দেওয়া হয়েছে যে মুনাফার ধারণা অস্পষ্ট, বাট সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে সম্পদ সর্বাধিকরণের যে ধারণা এটা স্পষ্ট ধারণা। তো মুনাফার ধারণা অস্পষ্ট, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? তো মুনাফা সর্বাধিকরণ দ্বারা বোঝানো হয়েছে যে প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করা, তাই না? তো এই মুনাফা যে বৃদ্ধি করবে এটা কি মোট মুনাফা বৃদ্ধি করাকে বোঝানো হয়েছে, নাকি পরিচালন মুনাফাকে বৃদ্ধি করা বোঝানো হয়েছে, নাকি হলো নিট মুনাফাকে বৃদ্ধি করানো বোঝানো হয়েছে? এগুলা, এটা আসলে কোনটা, এই ধারণাটা আসলে স্পষ্ট না। প্রতিষ্ঠান যে মুনাফা সর্বাধিকরণ করবে, এই মুনাফা আসলে কোন মুনাফাটাকে সর্বাধিকরণ করবে? প্রতিষ্ঠান কি মোট মুনাফাটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে, নাকি পরিচালন মুনাফাটাকে, নাকি নিট মুনাফাকে? তো এরকম একটা ধারণাগত অস্পষ্ট আছে মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে। বাট সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে এটা স্পষ্ট ধারণা। সম্পদ সর্বাধিকরণ দ্বারা বোঝায় যে প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা, এটা একদম স্পষ্ট। শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। তো আমরা বুঝতে পারছি যে মুনাফা সর্বাধিকরণের সীমাবদ্ধতা হলো মুনাফার ধারণা স্পষ্ট, বাট সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে এই ধারণাটা স্পষ্ট। বাট মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে মোট মুনাফা নাকি পরিচালন মুনাফা কি নিট মুনাফা, এটা কোনটাকে বৃদ্ধি করতে হবে, এটা এ সম্পর্কিত স্পষ্ট ধারণা নাই, এই ধারণাটা অস্পষ্ট। তো এটা একটা লিমিটেশন। তারপর আর কি কি লিমিটেশন আছে? তারপর হলো মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে হলো এটা হলো অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না, বাট হলো যেটা সম্পদ সর্বাধিকরণ সেক্ষেত্রে হলো অর্থের সময় মূল্যকে বিবেচনা করতেছে প্রতিষ্ঠান। কিভাবে দেখো, এখানে দেখো দুইটা প্রকল্প দেওয়া হয়েছে, দুইটা বিনিয়োগ প্রকল্প, একটা হলো ক আর একটা হলো খ। তো ক প্রকল্পের ক্ষেত্রে প্রথম বছরে হলো শেয়ার প্রতি আয় হলো 10 টাকা, দ্বিতীয় বছরে 6 টাকা, তৃতীয় বছরে 4 টাকা, 3 বছর শেষে মোট আয় তাহলে তিনটা যোগ করলে 20 টাকা। আর যেটা খ প্রকল্প, খ প্রকল্পের ক্ষেত্রে হলো প্রথম বছরে আয় হলো 3 টাকা, দ্বিতীয় বছরে শেয়ার প্রতি আয় 6 টাকা, তৃতীয় বছরে শেয়ার প্রতি আয় 12 টাকা। তাহলে 3 বছর পর মোট আয় হলো তিনটা যোগ করলে 21 টাকা। তো একটা প্রতিষ্ঠান যেটা হলো মুনাফা সর্বাধিকরণকে অর্থায়নের মূল লক্ষ্য বিবেচনা করে, সে আসলে কি চায়, শেয়ার প্রতি আয়টাকে বৃদ্ধি করতে চায়। তাহলে যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ, সে এই দুইটা প্রকল্পের মধ্যে অবশ্যই কি, যেটা বিনিয়োগ খ প্রকল্প, এটাকে অবশ্যই গ্রহণ করবে। কারণ খ প্রকল্পের ক্ষেত্রে দেখতেছি আমাদের মোট আয় যেটা এটা বেশি, কিন্তু ক প্রকল্পের ক্ষেত্রে হলো মোট আয় হলো 20 টাকা। কিন্তু যে প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণকে মূল লক্ষ্য বিবেচনা করে, সে কিন্তু সেই প্রতিষ্ঠান অবশ্যই কি, যেটা ক প্রকল্প এই প্রকল্পটাকে গ্রহণ করবে। কারণ কি? কারণ হলো সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, কিন্তু মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না। এখানে দেখো ক প্রকল্প, যেটা ক প্রকল্পের ক্ষেত্রে প্রথম বছরের আয় হয়েছে 10 টাকা, দ্বিতীয় বছরের আয় হয়েছে 6 টাকা। তো আর খ প্রকল্পের ক্ষেত্রে দেখো প্রথম বছর আয় 3 টাকা, দ্বিতীয় বছর আয় 6 টাকা। তো এখানে দেখো ক প্রকল্পের ক্ষেত্রে 2 বছরে টোটাল আয় হইতেছে 16 টাকা, আর খ প্রকল্পের ক্ষেত্রে 2 বছরে টোটাল আয় হইতেছে 9 টাকা। তাহলে এক্ষেত্রে ক প্রকল্পের ক্ষেত্রে প্রতিষ্ঠান হলো 2 বছরে 16 টাকা পায় ফেলতেছে, তার মানে এই 16 টাকা অন্য কোথাও ইনভেস্ট করে এটা থেকে আরো বেশি টাকা প্রফিট করতে পারবে, তাই না? এটা থেকে আরো বেশি আয় করতে পারবে। কিন্তু খ প্রকল্প যেটা, এটা থেকে মাত্র 9 টাকা প্রফিট হচ্ছে 2 বছরে। অর্থাৎ প্রথম বছর 3 টাকা হয়েছে, দ্বিতীয় বছর 6 টাকা। এগুলোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে যে নগদ প্রবাহগুলো পাচ্ছে বা শেয়ার প্রতি আয়গুলো পাচ্ছে, এগুলো কিন্তু কম্পারেটিভলি কম। তো এটা আমরা দেখতেছি যে যেটা মুনাফা সর্বাধিকরণ, এটা কি অর্থের সময় মূল্যকে বিবেচনা করতেছে না, কিন্তু যেটা প্রথম প্রকল্প এটা কি মুনাফা সর্বাধিকরণকে বিবেচনা করতেছে, অর্থের সময় মূল্যকে বিবেচনা করতেছে। কিভাবে? যেহেতু এখানে 2 বছরে বেশি টাকা পাওয়া গেছে, তো এই টাকাটা কি কোথাও অন্য কোথাও ইনভেস্ট করতে পারবে, অন্য কোথাও ইনভেস্ট করে হলে আর বেশি টাকা জেনারেট করতে পারে। তা এজন্য যেহেতু অর্থের সময় মূল্য বিবেচনা করতেছে সম্পদ সর্বাধিকরণ প্রকল্পটা, এজন্য যে প্রতিষ্ঠানের হলো অর্থায়নের মূল লক্ষ্য হলো
সম্পদ সর্বাধিকরণ সে হলো ক প্রকল্পটা গ্রহণ করবে, আর যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বাধিকরণ সে প্রতিষ্ঠান হলো খ প্রকল্পতে বিনিয়োগ করবে। তো এটাই আমরা বুঝতে পারলাম যে মুনাফা সর্বোচ্চকরণ অর্থের সময় মূল্য বিবেচনা করে না, বাট সম্পদ সর্বাধিকরণ অর্থের সময় মূল্য বিবেচনা করে। তারপর আর কি কি লিমিটেশন আছে, মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে আরেকটা লিমিটেশন হলো এটি নগদ প্রবাহ বিবেচনা করে না, বাট সম্পদ সর্বাধিকরণ হলো নগদ প্রবাহ বিবেচনা করে। এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, নগদ প্রবাহ আসলে কি? নগদ প্রবাহ হলো নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান। নগদ অর্থের প্রাপ্তি ও প্রদানকে বলা হয় হলো নগদ প্রবাহ। অর্থাৎ তুমি প্রতিষ্ঠান নগদে কতটুকু আয় করলো বা প্রতিষ্ঠান নগদে কতটুকু ব্যয় করলো, এটাকে আমরা বলতেছি নগদ প্রবাহ। তাহলে এক্ষেত্রে দেখো এখানে দুইটা কোম্পানি আছে, একটা হলো কোম্পানি এ আর একটা হলো কোম্পানি বি। তো কোম্পানি এ এর ক্ষেত্রে দেখো, কোম্পানি এ এর ক্ষেত্রেও বিক্রি হয়েছে টোটাল 20,000 টাকা, কোম্পানি বি এর ক্ষেত্রেও বিক্রি হয়েছে টোটাল 20,000 টাকা। কিন্তু যেটা কোম্পানি এর ক্ষেত্রে হলো এই যে 20,000 টাকা হলো বিক্রি করছে, এটার 100% পুরো টাকাটাই হলো নগদে বিক্রি করছে। আর যেটা কোম্পানি বি এক্ষেত্রে হলো টোটাল 20,000 টাকা বিক্রি করছে, এটার মাত্র 10% হলো নগদে বিক্রি করছে। 10% মানে হলো 2,000 টাকা, মানে এখানে হলো 2,000 টাকা নগদে বিক্রি করছে, আর বাকি থাকতেছে 18,000 টাকা। এই 18,000 টাকা হলো বাকিতে বিক্রি করছে। তাহলে কোম্পানি বি এর ক্ষেত্রে দেখো নগদ প্রবাহ টোটাল হইল, অর্থাৎ নগদে টাকা পাইছে টোটাল হলো 2,000 টাকা। তাহলে প্রতিষ্ঠানের বি কোম্পানির ক্ষেত্রে হলো টোটাল নগদ প্রবাহ 2,000 টাকা। বাট যেটা কোম্পানি এর ক্ষেত্রে যেহেতু 100% পুরো টাকাটাই নগদে বিক্রি করছে, তার মানে এই টোটাল 20,000 টাকাই নগদ প্রবাহ। তার মানে যেহেতু 100%ই নগদে বিক্রি করে ফেলছে, তার মানে কি পরবর্তী বছর আদায় করবে শূন্যভাগ, অর্থাৎ পরবর্তী বছর কোনো টাকা আদায় করতে হবে না, যেহেতু এই বছরেই পুরো টাকাটাই হলো নগদে পায় ফেলছে প্রতিষ্ঠান। আর যেটা কোম্পানি বি এর ক্ষেত্রে যেহেতু এই যে 20,000 টাকা বিক্রি করছে, এর মধ্যে 2,000 টাকা নগদে বিক্রি করছে যেটা 10%, আর যে বাকি 90% যেটা 18,000 এটা এটা কিন্তু বাকিতে বিক্রি করছে। তো এই বাকি 90% কিন্তু পরবর্তী বছরে আদায় করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আসলে মুনাফা সর্বাধিকরণ, সে প্রতিষ্ঠান মনে করতে পারে যে দুইটা প্রতিষ্ঠান তো সেমই, যে এই প্রতিষ্ঠানও বিক্রি করছে 20,000 টাকা, বি বি কোম্পানিও বিক্রি করছে 20,000 টাকা, তার মানে এ কোম্পানিরও টোটাল 20,000 টাকা আয় হয়েছে, বি কোম্পানিরও হলো টোটাল 20,000 টাকা আয় হয়েছে। তো এক্ষেত্রে মুনাফা সর্বাধিকরণ যে কোম্পানির লক্ষ্য, এক্ষেত্রে হলো এই দুইটা কোম্পানিকেই সেম মনে করবে। কিন্তু যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আসলে সম্পদ সর্বাধিকরণ, ওই প্রতিষ্ঠানের কাছে হলো এই কোম্পানি এটা বেশি হলো গ্রহণযোগ্য। কারণ হলো এখানে যেহেতু পুরো টাকাটাই নগদে বিক্রি করছে, তাহলে এই বছরই পুরো টাকা 20,000 টাকা পেয়ে ফেলতেছে। তো এই 20,000 টাকা যদি বর্তমান বছরে পেয়ে ফেলে, তার মানে কি এটা অন্য কোথাও ইনভেস্ট করে এই পরবর্তী বছরে টাকাটা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু কোম্পানি বি এর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু 10% নগদে বিক্রি করছে, বাকি যে 90% 18,000 টাকা পরবর্তী বছর পাবে। তাহলে সেক্ষেত্রে তো এখানে অর্থের সময় মূল্য বিবেচনা করা হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে প্রতিষ্ঠানের অর্থের নগদ প্রবাহ বিবেচনা করে, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ মূল লক্ষ্য, তাহলে এক্ষেত্রে হলো কোম্পানি এটা বেশি গ্রহণযোগ্য। বাট যে প্রতিষ্ঠানের হলো মুনাফা সর্বাধিকরণ মূল লক্ষ্য, এক্ষেত্রে হলো দুইটা কোম্পানি ওই কোম্পানির কাছে হলো সমানভাবে গ্রহণযোগ্য। এবার আসি হলো আরেকটা লিমিটেশন হলো মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনা করা হয় না, বা সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনা করা হয়। কিভাবে দেখো, এখানে দুইটা প্রকল্প আছে, একটা হলো প্রকল্প এ আরেকটা হলো প্রকল্প বি। তো প্রকল্প এর ক্ষেত্রে দেখো এখানে হলো মুনাফা দেওয়া হয়েছে যে প্রকল্প এর দুইটার ক্ষেত্রেই সেম টাকা, অর্থাৎ প্রকল্প এর ক্ষেত্রে প্রয়োজনীয় মূলধন হলো 1 লক্ষ টাকা, প্রকল্প বি এর ক্ষেত্রেও প্রয়োজনীয় মূলধন 1 লক্ষ টাকা। কিন্তু এই যে প্রত্যেক বছরে যে মুনাফা যে হয়েছে, প্রকল্প এর ক্ষেত্রে হলো প্রথম বছর 20,000, তারপর হলো -10,000, মানে এবছর ক্ষতি হয়েছে, ক্ষতি কত 10,000 টাকা।
আবার তৃতীয় বছরে হলো 20,000 টাকা, আবার চতুর্থ বছরে এসে হলো লস হয়েছে 30,000 টাকা, তারপর পঞ্চম বছরে হলো লাভ হয়েছে 60,500 টাকা। তাহলে মোট মুনাফা হলো আচ্ছা এখানে 6,500 হবে, এটা ভুল হয়েছে, এটা 6,500 হবে। তাহলে এই সবগুলা যোগ করলে মোট মুনাফা হবে, যোগ বিয়োগ করলে 60,500 টাকা। তারপরে আসি হলো প্রকল্প বি এর ক্ষেত্রে। প্রকল্প বি এর ক্ষেত্রে হলো প্রথম বছর মুনাফা হয়েছে 5,000, তারপর 8,000, তারপরে 11,000, তারপর 15,000, তারপর 20,000, মোট মুনাফা হলো 59,000। এই ক্ষেত্রে দেখো প্রকল্প বি এর ক্ষেত্রে কিন্তু কোনো বছরই আসলে লস হয় নাই, প্রত্যেক বছর দেখো আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 5,000, 8,000, তারপর 11,000, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রকল্প এ যেটা এটা হলো বেশি রিস্কি, আর প্রকল্প বি যেটা এটা হলো কম রিস্কি। কারণ হলো প্রকল্প এর ক্ষেত্রে মুনাফার অনেক আপস এন্ড ডাউনস হচ্ছে, কোনো বছর লাভ হইলো, কোনো বছর আবার লস হইলো। তো এই ক্ষেত্রে দেখো অনেক আপস এন্ড ডাউনস। তো এই ক্ষেত্রে এই জন্য বলতেছি প্রকল্প এটা বেশি রিস্কি। বাট প্রকল্প বি এর ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, কোনো আপস এন্ড ডাউনস নাই, আস্তে আস্তে মুনাফার পরিমাণ বাড়তেছে। প্রথম বছর 5,000, তারপর 8,000, তারপর 11,000, 15,000, 20,000। তাহলে বলতে পারি যে যে প্রতিষ্ঠানে মুনাফা বেশি আপস এন্ড ডাউনস হয় ওইটার ক্ষেত্রে হলো বেশি রিস্কি ওই প্রতিষ্ঠানটা বা ওই প্রকল্পটা, আর যেটার ক্ষেত্রে হলো মুনাফার পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, এক্ষেত্রে কোনো আপস এন্ড ডাউনস নাই, ওটা হলো কম রিস্কি। তো এই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আসলে মুনাফা সর্বাধিকরণ, সে দেখবে যে কোনটার ক্ষেত্রে 5 বছর শেষে মুনাফা বেশি হয়েছে। যেহেতু প্রকল্প এর ক্ষেত্রে 5 বছর পর মুনাফা বেশি হয়েছে, তো এই প্রকল্প এটাকে গ্রহণ করবে, কিন্তু প্রকল্প এটা কিন্তু বেশি রিস্কি। তার মানে হলো মুনাফা সর্বাধিকরণ কি করতেছে, ঝুঁকি বিবেচনা করতেছে না। বাট যেটা হলো প্রকল্প বি এর ক্ষেত্রে হলো মুনাফা হয়েছে ধরো 59,000, অর্থাৎ প্রকল্প এর থেকে কিন্তু কম, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা কিন্তু কম আছে। তো এই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ, সে আসলে প্রকল্প বিটাকে গ্রহণ করবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে কেন আসলে বলা হয় যে মুনাফা সর্বোচ্চকরণ হলো ঝুঁকি বিবেচনা করে না, আর সম্পদ সর্বাধিকরণ হলো ঝুঁকি বিবেচনা করে। তো এখানে আসলে মুনাফা সর্বাধিকরণ আর হলো সম্পদ সর্বাধিকরণ দুইটার মধ্যে হলো পার্থক্য দেখানো হয়েছে। তো ফার্স্টে হলো সংজ্ঞা, যে মুনাফা সর্বাধিকরণ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় সর্বাধিকরণকে বোঝায়। এটা আমি কি বুঝাইছিলাম যে প্রতিষ্ঠান মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝানো হয় যে মুনাফার পরিমাণ বৃদ্ধি করা। তো মুনাফার পরিমাণ যত বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয়ও বৃদ্ধি পাবে। আলটিমেটলি মুনাফা সর্বাধিকরণের মূল লক্ষ্য হলো শেয়ার প্রতি আয়কে বৃদ্ধি করা। তারপর আসি সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে এটার মূল লক্ষ্য হলো প্রতিটি শেয়ারের বাজার মূল্যকে বৃদ্ধি করা, অর্থাৎ প্রতিটি শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পালে আসলে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কারণ হলো প্রতিটি শেয়ারের বাজার মূল্যকে যদি আমরা শেয়ারের সংখ্যা এখানে গুণ হবে, শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা হলো মোট সম্পদ পাবো। তার মানে এই যে বাজার মূল্য যত বৃদ্ধি পাবে তার মানে ওই সম্পদের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো এটাই বোঝানো হয়েছে যে সম্পদ সর্বাধিকরণের মূল লক্ষ্য হওয়া উচিত শেয়ারের বাজার মূল্যটাকে বৃদ্ধি করতে হবে। তারপরে হলো লক্ষ্যের ধরন, যেটা মুনাফা সর্বাধিকরণ এটা হলো একটা স্বল্প মেয়াদী উদ্দেশ্য, আর যেটা হলো সম্পদ সর্বাধিকরণ এক্ষেত্রে হলো উদ্দেশ্যটা হলো দীর্ঘমেয়াদী। কারণ কি, প্রতিষ্ঠান যদি চায় যে বেশি সময় ধরে বাজারে টিকে থাকবে না, বা প্রথম প্রথম বছর বা 2 বছরে অনেক বেশি প্রফিট করা, তার মানে তার লক্ষ্য হওয়া উচিত মুনাফা সর্বাধিকরণ। বাট প্রতিষ্ঠান যদি চায় যে দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় ধরে বাজারে টিকে থাকতে, অবশ্যই কি তার লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, তাই এটাকে বলা হয় একটা দীর্ঘমেয়াদী উৎস। তারপর আসে হলো ধারণা। মুনাফা সর্বাধিকরণ মূলত একটা পুরাতন ধারণা, সনাতন ধারণা, বাট যেটা হলো সম্পদ সর্বাধিকরণ এটা হলো আধুনিক ধারণা। আগে হলো মানুষ হলো এই যে মুনাফা সর্বাধিকরণ এটাকে অর্থায়নের মূল লক্ষ্য হিসেবে নিত, কিন্তু বর্তমানে হলো সম্পদ সর্বাধিকরণটাকে মূল লক্ষ্য হিসেবে নেওয়া হয়। তারপরে আসি হলো অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি। তো আমরা দেখছি মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, যেমন মুনাফা সর্বাধিকরণ ঝুঁকি বিবেচনা করে না, অর্থের সময় মূল্য বিবেচনা করে না, নগদ প্রবাহ বিবেচনা করে না। বাট যেটা সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে কিন্তু এগুলা বিবেচনা করা হয়। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি এই জিনিসগুলা বিবেচনা করা হয়, বাট মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে করা হয় না।
বাজার ব্যবস্থা, মুনাফা সর্বাধিকরণ বাজার ব্যবস্থার সাথে হলো ওরকম ভাবে সরাসরি ভাবে জড়িত নয়, বাট হলো সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে আমরা জানি যে শেয়ারের বাজার মূল্য যা সম্পদের নির্দেশক বাজার ব্যবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কারণ হলো এই যে শেয়ারের বাজার মূল্য অবশ্যই কি আহ এটা যে হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে এক্ষেত্রে কি অবশ্যই কি এটা এটা বাজারের সাথে রিলেটেড, বাজারের সাথে সম্পর্কিত। তো এক্ষেত্রে হলো বাজার ব্যবস্থা সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে হলো জড়িত। তারপরে আসি লভ্যাংশ, লভ্যাংশের ক্ষেত্রে হলো যেটা মুনাফা সর্বাধিকরণ, এক্ষেত্রে হলো লভ্যাংশ সিদ্ধান্ত বিবেচনা করা হয় না, বাট সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে হলো লভ্যাংশ সিদ্ধান্তকে বিশেষভাবে বিবেচনা করতে হয়। কারণ কি লভ্যাংশ সিদ্ধান্ত শেয়ারের বাজার মূল্যকে প্রভাবিত করে। আমরা জানি যে সম্পদ সর্বাধিকরণের মূল লক্ষ্য শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। তো শেয়ারের বাজার মূল্য যেহেতু লভ্যাংশ সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়, তাহলে এক্ষেত্রে বিশেষভাবে এটাকে বিবেচনা করতে হয়। কারণ হলো লভ্যাংশ যদি কোনো বছর প্রতিষ্ঠান না দেয়, তার মানে এটা হলো শেয়ারের বাজার মূল্যকে প্রভাবিত করবে, আবার দিলেও এটা শেয়ারের বাজার মূল্যকে প্রভাবিত করবে। তো এক্ষেত্রে হলো লভ্যাংশ সিদ্ধান্তটাকে বিশেষভাবে বিবেচনা করতে হয় সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে। তো এগুলাই হলো মূলত মুনাফা সর্বাধিকরণ আর সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে পার্থক্য। তো এগুলা হলো যখন তোমাদের সিকিউতে কোশ্চেন আসবে বা অনেক সময় খতে বলা হয় দুটার মধ্যে পার্থক্য দেখানোর জন্য, তো এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে আনসার করতে পারবে এই ধরনের কোশ্চেনগুলো। তো এখানে হলো কিছু এমসিকিউ দেওয়া হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তো আমরা দেখছি যে মুনাফা সর্বাধিকরণ হলো অর্থের সময় মূল্য বিবেচনা করে না, ঝুঁকি নগদ প্রবাহ কোনোটাই বিবেচনা করে না। বাট যেটা হলো সম্পদ সর্বাধিকরণ, এক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। তার মানে এটা হবে সম্পদ সর্বোচ্চকরণ, কারণ সম্পদ সর্বোচ্চকরণ হলো অর্থের সময় মূল্যকে বিবেচনা করে। তারপর 2-এ বলা হয়েছে যে পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কি। পোর্টফোলিও গঠন, এই যে পোর্টফোলিও হলো আমরা পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি প্রিভিয়াস স্লাইডে আলোচনা করেছিলাম। তো আসলে আমরা পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি কেন ফলো করি, তো এক্ষেত্রে মেইন কারণটা হলো ঝুঁকি হ্রাস করা। যদি একটা প্রতিষ্ঠান যদি পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি ফলো করে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস পাবে। তো এটাই হলো মেইন উদ্দেশ্য। 3-এ বলা হয়েছে যে চলতি মূলধনে অধিক বিনিয়োগ করলে কি হয়। চলতি মূলধন আসলে কি বোঝানো হয়, চলতি মূলধন দ্বারা বোঝানো হয় যে প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কাজ, ধরো বেতন দিতে হয় কর্মচারীদের, তারপর ভাড়া খরচ, পণ্য ক্রয় করতে হয়, এক্ষেত্রে হলো প্রতিষ্ঠানের এই 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 ব্যয়গুলো নির্বাহের জন্য তো নির্দিষ্ট পরিমাণ টাকার দরকার আছে। তো এটাকে বলা হয় আসলে চলতি মূলধন। তো এই যে চলতি মূলধন, তো এটাকে যদি আমরা ক্যাশ টাকা বলি, যদি প্রতিষ্ঠান যদি এটাতে বেশি টাকা রাখে, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে যদি নগদ টাকা বেশি রাখে, তার মানে কি প্রতিষ্ঠান কি অন্য কোথাও বিনিয়োগ করতে পারবে বেশি টাকা? অবশ্যই না। তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠান যখন বেশি টাকা তারল্যকারে রাখতেছে, তার মানে হলো প্রতিষ্ঠানের বিনিয়োগটা কমে যাবে। বিনিয়োগ কমে যাবে, যখন তারল্য বেশি রাখতেছে তখন বিনিয়োগটা কমে যাচ্ছে। আর বিনিয়োগ কমে গেলে তখন কি হবে, প্রতিষ্ঠানের মুনাফা বা লভ লভ্যার্জন ক্ষমতা, অর্থাৎ লভ্যাংশ অর্জন ক্ষমতা, এটা কি হবে, হ্রাস পাবে। তাহলে এখানে উত্তরটা হবে ক, অর্থাৎ প্রতিষ্ঠান যখন চলতি মূলধনে বেশি টাকা বিনিয়োগ করতেছে, তার মানে প্রতিষ্ঠানে কি হচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে। তো বিনিয়োগটা কমে গেলে প্রতিষ্ঠানের মুনাফা বা লভ্যার্জন ক্ষমতাও কি হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে এই 3 নাম্বার এমসিকিউর উত্তর হবে ক, লভ্যার্জন ক্ষমতা কমবে। তো এগুলাই এগুলাই মেনলি ছিল আমাদের হলো অর্থায়নের নীতি আর হলো অর্থায়নের লক্ষ্য। এই দুইটা টপিকই কিন্তু সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা থেকে অবশ্যই তোমরা সিকিউ পাবা, একটা বা দুইটা। তো এক্ষেত্রে এই জিনিসগুলো এমসিকিউ আর হলো সিকিউ দুইটার জন্যই ভালোভাবে পড়তে হবে। সো আজকের ক্লাস হলো এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে হলো আমরা এই চ্যাপ্টারে যে বাকি টপিকগুলো আছে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব আর অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করব। তো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে।